কি বলছি, তোমরা বিষয়গুলোর কনসেপ্ট ক্লিয়ার করো। নাম্বারের পিছনে ছোট না, শেখার পিছনে ছোট, নাম্বার তোমার পিছনে ছুটবে। কনসেপ্ট ক্লিয়ার করো, শেখার জন্য পড়ো, নাম্বার তোমার পিছনে ছুটবে। বলছে সান্দ্র বল কি, যে দুটো তরল স্তরের মধ্যে দুটো তরল স্তর কি করে, যে বলের দ্বারা দুটো তরল স্তর যে বলের দ্বারা তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। কি বলছি বললাম তো, বলছে তরল স্তর পরস্পর যে বলের দ্বারা তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে তাকে বলা হয় সান্দ্র বল। যে ধর্মজন্য হয় তাকে বলা হচ্ছে সান্দ্রতা। বলা হচ্ছে তরল স্তরের যত বেগ বাড়বে, কি বলছিলাম, তরল স্তরের যত বেগ বাড়বে কি বাড়বে, এই সান্দ্র বলের মানও বাড়বে। যত সামনে দিকে যাওয়ার কোনটা কমবে না। বলছে এই সান্দ্র বল নির্ভর করে তিনটে জিনিস বলেছিলাম আমি। এক নম্বর কি বলেছিলাম, সান্দ্র বল, এই সান্দ্র বল আমরা কি দ্বারা পাস করছি, এফ দ্বারা। এক নম্বর কি তরলের প্রকৃতি বলছিলাম আমরা, তরলের প্রকৃতি মানে কোন তরল আছে, মানে তার উপরে সেটা এটা ছাড়ো। দু নম্বর কি বলছিলাম, স্পর্শতলের ক্ষেত্রফল, প্রবাহীর স্পর্শতলের ক্ষেত্রফল। স্পর্শতলের ক্ষেত্রফল মানে এর উপর নির্ভর করে স্পর্শতলের ক্ষেত্রফল। তোমাদের বইতে সব রয়েছে এগুলো, মানে যাকে বলছি আমরা এ ক্ষেত্রফল মানে এ, মানে এফ বুঝে না, এ প্রফেশনাল টু কত, এ বলছিলাম আমরা, দেখ তো বুঝতে পারছিস, এ প্রফেশনাল টু এ। আর সান্দ্রতা বলছিলাম কি, যত বেগ বাড়বে কি বাড়বে, সান্দ্র বলের মান তত বাড়বে। বেগটা কিভাবে বাড়বে, যে পথে প্রবাহী যাচ্ছে তার লম্ব দিকে দূরত্বের সাপেক্ষে, যেদিকে এদিকে যাচ্ছে তো, যেদিকে যাচ্ছে কে তরল যাচ্ছে বা প্রবাহী যাচ্ছে তার লম্ব দিকে, মানে এরকম তার 90 ডিগ্রি লম্ব, মানে 90 ডিগ্রি, তার লম্ব দিকে যত দূরত্ব বাড়বে, মানে নিচের থেকে লম্ব দিকে যত দূরত্ব বাড়বে সেই দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে, দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হারকে। দেখো প্রবাহের লম্ব দিকে আজকের অঙ্ক হবে তোমাদের, কিছুটা করে দিই, আর দুটো প্রমাণ করে দিই। প্রবাহের লম্ব দিকে দূরত্বের সাপেক্ষে, না না আগে কিছু এ হবে, টেক্সট এ হবে, দূরত্বের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। মানে এটাই কি বলছিলাম, বেগ বৃদ্ধি মানে ডেল্টা ভি, আর কার সাপেক্ষে, মানে ডেল্টা এক্স। সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধি কি বলছিলাম আমরা, সময়ের সাপেক্ষে বেগ বৃদ্ধির হার মানে কি হচ্ছে ডেল্টা ভি ডেল্টা টি। এটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে। এর সঙ্গে কেমন এই সান্দ্রতার মান, সান্দ্র বলের মান এর সঙ্গে কিরকম নির্ভর করে, ডেল্টা ভি প্রপোর্শনাল টু ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, সরি এ প্রপোর্শনাল টু। এই দুটোকে কি করছিলাম আমরা, একসঙ্গে লিখছিলাম। বা দেখো বুঝতে পারছিলাম যে এই তো সবটা বলে দিচ্ছি। তাহলে এখানে এ প্রফেশনাল টু কত, এ একসঙ্গে লিখছি আমি দুটোকে, ডেল্টা ভি বাই এর আজকের এই এর দিয়ে অঙ্ক হবে। তারপর কি বলছিলাম, এখানে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে কি দিতে হয়, একটা ইটা ধ্রুবক, এ ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, একটা মাইনাস দিতে হয়, কারণ এই সান্দ্র বলটা কি হয়, গতির বিরুদ্ধে হয়, আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করে, তাই না। এখানে এইটাকে বলা হচ্ছে কি নিটা, ইটা বা সান্দ্রতাঙ্ক। কিন্তু আবার বলে এই ক্লাসটা আবার হয়ে গেল ক্লাসটা, তাই না। আবার টপিকটা করি বলে দিলাম তোমাদের সামনে। এটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, এটা প্রত্যেকটা তরলের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন হয়। এটা সব তরলের ক্ষেত্রে বিভিন্ন, একটা মানে বায়ুর ক্ষেত্রে আলাদা হবে, তরলের ক্ষেত্রে আলাদা হবে। বায়ু তো একটা কি সান্দ্র মাধ্যম, তো বায়ু তো প্রবণতা আছে, ওরও প্রবণতা আছে। এই তো
এটা মেন সূত্র। এখান থেকে বলছিলাম আমরা আগের দিন, তারপরে কি করেছি এখানটাকে, এবার নিটার সংখ্যা বের করেছিলাম আমরা। নিটার সংখ্যা কি হবে এখানটায়, ধরে নিয়ে দাও এ সমান কত, এক একক বা এক, ডেল্টা ভি সমান কত, একক, তারপর ডেল্টা এক্স সমান কত, একক, মানে ক্ষেত্রফল একক, বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি একক, আর দূরত্ব একক। কি বল, সংখ্যাটা কি বলছিলাম, হ্যাঁ বর্গ একক হবে, ঠিক আছে, সমস্যা নেই, সংখ্যা লেখার সময় বর্গ একক বলছিলাম, ঠিক আছে। বলছিলাম যে সংখ্যাটা কি হবে, এটা লাস্ট থেকে শুরু করবো আমরা, লাস্ট থেকে। সংখ্যাটা কি ছিল বলো, একক পরপর একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে, একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে বেগের পার্থক্য একক হলে বা একক হলে তাদের মধ্যে 1 বর্গমিটার ক্ষেত্রফলের প্রস্থতলের উপর 1 বর্গমিটার ক্ষেত্রফল যুক্ত প্রস্থতলের উপর, নাকি এটা বলে গেছে তো, হ্যাঁ 1 বর্গ একক প্রস্থতলের ক্ষেত্রফলের উপর সেই তরলের যে বল সান্দ্রতাজনিত যে বল ক্রিয়াশীল হয়, তাই তো নাকি, যে একক দূরত্বে অবস্থিত দুটি তরল স্তরের মধ্যে বেগের পার্থক্য একক হলে তাদের মধ্যে একক ক্ষেত্রফলের মধ্যে বা তাদের একক ক্ষেত্রফলযুক্ত স্পর্শতলের মধ্যে, তাদের একক ক্ষেত্রফলযুক্ত স্পর্শতলের মধ্যে সান্দ্রতাজনিত যে বল ক্রিয়াশীল হয় তাকে বলা হচ্ছে সান্দ্রতা বল, সান্দ্রতাঙ্ক তাকে বলা হচ্ছে। তখন এটা কি হবে, এফ সমান কি হবে, সব যদি এক হয় এফ সমান কি হবে, নিটা। আমরা সান্দ্রতাঙ্ক সংখ্যা বের করছি, তখন এখান থেকে একক বের করেছিলাম আমরা, কি ছিল একটা একক, কি ছিল বলতো, মিটার পার নিউটন, এসে একক কি ছিল, নিউটন ইনটু সেকেন্ড পার ডেকা পয়েজ, এটাকে বলা হয় ডেকা পয়েজ। সিজিএস পদ্ধতিতে কি ছিল, ডাইনি পার সেকেন্ড পার সেমি, এটা কি পয়েজ। মাত্রা কি ছিল এর, এম এল মাইনাস 1 টি মাইনাস 1 रिकैप हो गया, কি হলো তোমাদের সামনে এটা रिकैप। अगले एपिसोड में आपने देखा, आप सभी लोग ने देखा है ना, अरे बोले ना, अगले एपिसोड में आप लोग देखा है तो रिकैप, এটা কি रिकैप। আমরা আগের দিন পড়ছিলাম সান্দ্রতা, রাইট, এক্স্যাক্টলি। সান্দ্রতা খুবই সহজ জিনিস ছিল। সান্দ্রতা কি আসলে বলছে, যখন তরল যখন প্রবাহিত হয় বিভিন্ন স্তরে স্তরে যায়, স্তরে স্তরে প্রবাহিত হয়, ঠিক আছে। যেই আমরা বলছি একটা তরল যখন প্রবাহিত হয় একটা তলের উপর প্রবাহিত হয়, কঠিন তলের উপর দিয়ে যায়, বলছে কঠিন তলের নিচে একদম কঠিন তলের সংস্পর্শে যে তরল স্তর আছে, কঠিন তলের সংস্পর্শে যে তরল স্তর আছে তার বেগ কি হয়, থাকে না, তার বেগ থাকে না। যত আমি কঠিন তল থেকে উপরের দিকে যাব বেগ বাড়তে থাকে, লম্ব দিকে, প্রবাহের লম্ব দিকে যাব, দ্রুত বাড়ে তত বেগ বাড়তে থাকে। তারপর দেখছিলাম দুটো স্তর কল্পনা করছিলাম আমরা, একটা এ স্তর একটা বি স্তর, ঠিক আছে। বলা আছে জলের অণুগুলোর মধ্যে কি থাকে, সংশক্তি বল থাকে, জলের অণুগুলো সংশক্তি বল। ওই সংশক্তি বলের জন্য উপরের স্তরটা কি করতে চাইছে, সে নিচের স্তরটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, মানে সে বি স্তরের উপর সামনের দিকে একটা বল প্রয়োগ করছে, যাকে বলছে সান্দ্র বল। আর বি স্তরটা এ স্তরটা কি বলছে, উপরের স্তরটাকে বলছে না তুই যাস না, বলছিলাম আমি থেমে যা, ঠিক আছে, আটকে রাখার চেষ্টা করছে। সংশক্তি বল ছিল কারণ দুটো জলের অণুর মধ্যে কি হচ্ছিল, আকর্ষণ বল হচ্ছিল, তাই কি বলছিলাম আমরা, সংশক্তি বল। এই যে দেখতে পাচ্ছি আমরা, তাহলে একটা জলের মধ্যে প্রবাহের মধ্যে দুটো স্তর, তারা তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে একটা কি সৃষ্টি করছে, বাধার সৃষ্টি করছে। হ্যাঁ, এই বাধা দেওয়ার ধর্মটাকে বলছিলাম সান্দ্রতা, এবং যে বল দ্বারা বাধা সৃষ্টি করছে তাকে বলছিলাম আমরা সান্দ্র বল। ঠিক আছে, এই সান্দ্র বল তারপর মান বের করেছিলাম আমরা। আজকে আমরা পড়বো স্টোকের, প্রথম টপিক হবে স্টোকের সূত্র। স্টোকস কি বলছে, দেখো একটা বিজ্ঞানীর নাম স্টোক, ঠিক আছে, একটা বিজ্ঞানীর নাম স্টোক। এবার আমরা কি করবো, এই সান্দ্র প্রবাহে মনে করো এই সান্দ্র প্রবাহ তো এটা মানে তরল প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, বা বায়ু প্রবাহিত হচ্ছে, তার মধ্যে দিয়ে যদি কোনো বস্তুকে আমি ছেড়ে দিই কি হবে, ঠিক আছে,
মনে করো একটা সান্দ্র তরল প্রবাহিত হচ্ছে বা মনে করো বায়ু প্রবাহিত হচ্ছে, তার সেই সান্দ্র প্রবাহের মধ্যে যদি কোনো কঠিন বস্তুকে ছাড়ি আমরা, সেও কি করবে, ওই বলটাও কি করবে, ওই বলটার উপরেও কি হবে, প্রবাহীর সান্দ্রবল প্রযুক্ত হবে। কি হবে? সান্দ্রবল প্রযুক্ত হবে। কারণ সে কি করবে, এই প্রবাহ ওই মাধ্যম ভেদ করে নিচের দিকে নামার চেষ্টা করবে। বা বায়ু হতে পারে, সেটা তরল হতে পারে, তরলের মধ্যে দিয়ে পড়ছে, মনে করো একটা বস্তু তরলের মধ্যে দিয়ে পড়ছে, তখন তরল কি করবে, ওই বস্তুর উপরের দিকে কি প্রয়োগ করবে, সান্দ্র বল প্রয়োগ করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্লবতা বল প্রয়োগ করবে। সব আসবে, এবার আসবে এগুলো প্লবতা বল প্রয়োগ হবে। যে প্রান্তীয় বেগ করা হবে বলে আসবে কাজে। আগে স্টোকের সূত্র লেখো, স্টোকের সূত্র, স্টোকের সূত্র। এটা কি একটা তরল আছে মনে করো, হ্যাঁ, বা এটা কোনো প্রবাহী, বায়ু হতে পারে, ঠিক আছে, বায়ু হতে পারে, তরল হতে পারে, একটা মাধ্যম, একটা বিস্তৃত মাধ্যম, এর মধ্যে দিয়ে কি পড়ছে, একটা বস্তু, এর মধ্যে দিয়ে একটা বস্তু পড়ছে। এই বস্তুর ব্যাসার্ধ কত, আর নিচের দিকে পড়ছে, ঠিক আছে, কঠিন বস্তু, ঠিক আছে। কি করবে এখানটায়, এটা কি প্রবাহী বা মাধ্যম বা জল হতে পারে, তরল, গ্যাসও হতে পারে। মনে করেন তরলের মধ্যে একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে, একটা বিস্তৃত মাধ্যম, অনেক তরল আছে, ঠিক আছে, তার মধ্যে একটা কঠিন বস্তুকে পড়ছে নিচের দিকে। কি করবে, তার নিচের দিকে তার বেগ থাকবে, নিচের দিকে কি থাকবে, বস্তুটার বেগ থাকবে। আর উপরের দিকে কি করছে, উপরের দিকে এই বস্তুর উপর দিকে একটা সান্দ্র বল, তো এখানে কি তরলের স্তরের মধ্যে কি বল, সান্দ্র বল আছে, এর উপরেও উপরের দিকে চাইবে, উপরের দিকে একটা বল কাজ করবে। কি বল থাকে সেটা, এফ বা সান্দ্র বল। মনে করো এই যে মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে বা তরলের মধ্যে পড়ছে, তার সান্দ্রতাঙ্ক কত, হ্যাঁ, এটা এর কিন্তু বস্তুর ক্ষেত্রে যখন বস্তু পড়বে তখন বস্তুর উপরে উপর দিকে পড়বে। কেন, বস্তু কোন দিকে পড়ছে, নিচের দিকে পড়ছে, তার বিপরীত দিকে কাজ করবে। কিন্তু ব্যাপার গতির বিরুদ্ধে কাজ করবে, আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে বলছিলাম, এটা বস্তুর পড়ছে, বস্তুর উপর দিকে কাজ করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটাও কি তরলের বা প্রবাহীর সান্দ্রতা জনিত বল, তার বেগের বিপরীত দিকে কাজ করবে, চাইবে কি বেগটাকে ধীরে ধীরে কি কমাতে চাইবে। আচ্ছা ঠিক আছে, দেখো ধরো, আগে ধরে নাও, কিছু জিনিস ধরে নাও। কি ধরবে, একটি আর ব্যাসার্ধের, এটা আর ব্যাসার্ধের ক্ষুদ্র গোলক ভি সুষম বেগে, যেটা বললাম আর কি, ভি সুষম বেগে, একটা স্থির বেগে পড়ছে, ঠিক আছে, ভি সুষম বেগে ইটা সান্দ্রতাঙ্ক যুক্ত কোন প্রবাহের মধ্যে দিয়ে পড়ছে, নাকি ইটা সান্দ্রতাঙ্ক যুক্ত, ইটা সান্দ্রতাঙ্ক যুক্ত কোন প্রবাহীর মধ্য দিয়ে পড়ছে। এক্ষেত্রে বস্তুর ওপর, কোন ক্ষেত্রে যখন পড়ছে, বস্তুর ওপর প্রবাহীর সান্দ্রতা জনিত বল এফ ঊর্ধ্বমুখে ক্রিয়া করে। কোথায়, ঊর্ধ্বমুখে ক্রিয়া করবে, বানানো ভুল, লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখ, অর্ধমুখী বল, ঊর্ধ্বমুখে আর কি, ঊর্ধ্বমুখে ক্রিয়া করবে, লেখা ঠিক আছে তো, ক্রিয়া করবে। এই বল, এই বলের মান বস্তুর বেগ বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি স্টোকের সূত্র অনুসারে, স্টোক কি বলছে, এটাই বলছে, স্টোকের সূত্র কি বলছে,
এর কোনো সূত্র নেই, এইটাই সূত্র মানে গাণিতিক রূপটার জন্য এফ প্রপোর্শনাল টু কি ভি, যত বেগ বাড়বে তত সান্দ্র বল তত এখানটা বাড়বে, এইটাই সূত্র। এফ প্রপোর্শনাল টু কি ভি, কিচ্ছু নেই এখানে। যে এই যে ভাষাটা দিলাম তোমাদের সামনে, এই যে লিখলাম, এই বলের মান বস্তুর বেগ বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পায়। মানে কি বেগ বাড়লে বেগ বাড়লে কি বাড়বে, বল বাড়বে। এইটাকে ভাষায় দিয়ে করা হয়েছে, আর কিছু না। বেগ বাড়লে বল বাড়বে। বলছি এখানে কি সমানুপাতিক চিহ্ন দিতে হয়, একটা সমানুপাতিক চিহ্ন উঠিয়ে কি দিতে হয়, একটা সমান চিহ্ন দিতে হয়। আর একটা না, এখান থেকে কি হবে, এখানে একটা ধ্রুবক দিতে হবে তার জন্য, যে ধ্রুবকটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ধ্রুবকটা একটু বড়, এখানে একটা ধ্রুবক দেওয়া হবে 6 পাই নিটা আর ভি। 6 পাই ধ্রুবক, সবই তো ধ্রুবক। 6 পাই নিটা আর আর মানে কি ব্যাসার্ধ, কার ব্যাসার্ধ, বস্তুর ব্যাসার্ধ। নিটা মানে কি এই মাধ্যমের সান্দ্রতাঙ্ক। কোনটা, এফ সমান 6 পাই নিটা আর ভি। এটা নিটা আর 6 পাই নিটা আর ভি কি, এটা আছে ধ্রুবক 6 পাই নিটা আর ভি। এইটা সরি নিটা আর পর্যন্ত ভি, ভিটা আগে থেকে ছিল, ভিটা আগে থেকে ছিল তো। বলছে এফ সমান চিহ্ন দিয়ে, এফ সমানুপাতিক চিহ্ন দিয়ে সমান চিহ্ন দিলাম, তার সঙ্গে কি দিলাম, একটা ধ্রুবক, পুরোটা ধ্রুবক। এই পুরোটা কি ধ্রুবক 6 পাই নিটা আর ভি। এইটা হচ্ছে তোমার স্টোকের সূত্র, গাণিতিক নিয়ম, স্টোকের সূত্রের গাণিতিক রুলস। এটা স্টোকের সূত্রের গাণিতিক নিয়ম, স্টোকের সূত্রের গাণিতিক প্রুফ, স্টোকের সূত্রের গাণিতিক রূপ। এটা এফ সমান 6 পাই নিটা আর ভি, ব্যাস। ভি মানে ভিটা কি, এখানটায় ভিটা কি, ভিটা কি বলতো, এখানটা ভিটা কিন্তু বেগ, মাথায় রাখবে। এখানে ভিটা হচ্ছে ভি সমান এখানে বেগ, আয়তন না। কি স্টোকের সূত্রটা কি, জলে বলা হচ্ছে যদি কোনো বস্তু কোনো প্রবাহের মধ্যে দিয়ে বা কোনো সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে পড়তে থাকে, মাথায় পড়তে থাকে, তাহলে বলা হচ্ছে কি ওই সান্দ্র মাধ্যম ওই বস্তুর উপরও কি করবে, একটা সান্দ্র বল প্রয়োগ করবে বা সান্দ্রজনিত বল প্রয়োগ করবে, ঊর্ধ্বমুখী বিপরীতমুখী। বলছে এখানে এক্ষেত্রে বস্তুর বেগ যত বাড়বে, সান্দ্র বেগের মানও তত, সান্দ্র বলের মানও তত বাড়বে। মানে এফ প্রপোর্শনাল টু কত ভি, মানে এফ সান্দ্র বল সমানুপাতিক বেগ, বস্তুর বেগ। বা এফ সমান কি লিখবো আমরা, 6 পাই নিটা আর ভি। এখানে 6 পাই নিটা আরটা কি, সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এটা 6 পাই নিটা আর ভি কি, এখানটা আর কি সমানুপাতিক ধ্রুবক। তোমরা হেডিং দাও, স্টোকের সূত্র প্রযোজ্য হওয়ার শর্ত। কোথায় কোথায় এই সূত্র প্রযোজ্য হবে, স্টোকের সূত্র প্রযোজ্য হওয়ার শর্ত। এবার আমাদের লাস্ট টপিক চলবে, এটা একটু বড় হবে, আধা ঘন্টা 45 মিনিট লাগবে এই টপিকটা। এই টপিকটা প্রান্তীয় বেগ পড়বো আমরা। ক্লিয়ার? এটা কি, স্টোকের সূত্র প্রযোজ্য হওয়ার শর্ত কি, মাধ্যমটি সমসত্ব আর কি হতে হবে, বিস্তৃত পর্যন্ত বিস্তৃত হতে হবে। প্রবাহের গতি কি হতে হবে, যে প্রবাহের মধ্যে দিয়ে বস্তুটা পড়ছে, যে মাধ্যমের মধ্যে দিয়ে বস্তুটা পড়ছে, সেই মাধ্যমটা কি হতে হবে, সেই মাধ্যমের বেগ কি হতে হবে, ধারারেখ, কি হতে হবে, ধারারেখ। এবং গোলকটি যে পড়ছে সেটা দৃঢ় হতে হবে, আর তাদের স্পর্শতল কি হতে হবে, মসৃণ। এবং প্রবাহের মধ্যে গোলকটি যেন না পিছলে যায়, সেটাও দেখতে হবে আমাকে। ঠিক আছে, নেক্সট বুঝে দিচ্ছি। দেখো সান্দ্র মাধ্যমে, হ্যাঁ ওই তো সান্দ্র মাধ্যমে, তো প্রান্তিক হেডিং দিচ্ছি না, সান্দ্র মাধ্যমে কোন বস্তুর প্রান্তীয় বেগ, সান্দ্র মাধ্যমে কোন বস্তুর প্রান্তীয় বেগ, সান্দ্র মাধ্যমে কোন বস্তুর প্রান্তীয় বেগ। এখানে সান্দ্র মাধ্যম মানে কি বলছিলাম আমি, দুটো হতে পারে, কি বলছিলাম, তরল হতে পারে, আবার বায়ুও, যেটা খুশি যেভাবে ব্যাখ্যা করতে পারো তুমি। সান্দ্র মাধ্যম এখানে তরল হতে পারে, বায়ু হতে পারে। আগে আমাদের জানতে হবে সান্দ্র প্রান্তীয় বেগটা কি,
তার ফিল্ড চাই আমাদের, তাই না? প্রান্তীয় বেগটা কি? লেট ইমাজিন, ঠিক আছে? জাস্ট কল্পনা করো একটা মাধ্যম, বায়ু মাধ্যম মনে করো, কি মাধ্যম? তরল, যা খুশি ভাবতে পারো তোমরা, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তার মধ্যে একটা বস্তু পড়ছে, বলছে কি পয়েন্ট কি, সান্দ্র মাধ্যমে কোনো বস্তুর প্রান্তীয় বেগ, মানে বস্তু ফেলতে হবে তো, হ্যাঁ আসছে হ্যাঁ অবশ্যই লাস্টের দিকে প্রান্তীয় মানে কিছুটা ব্যাপার থাকবে, অবশ্যই আসবে। বলছে কি প্রান্তীয় সান্দ্র মাধ্যমে কোনো বস্তুর প্রান্তীয় বেগ, একটা বস্তু বড় করে আঁকছে, গোলাকার বস্তু, কঠিন বস্তু, হ্যাঁ ঠিক আছে? নিচের দিকে মাধ্যমের মধ্যে দিয়ে নিচের দিকে পড়ছে, এরকম কি নিচের দিকে পড়ছে, ভি বেগে নিচের দিকে পড়ছে, ঠিক আছে? তাহলে বস্তুটা নিচের দিকে আর কি কাজ করে? বস্তু দিকে নিচের দিকে কি একটা বল কাজ করে না, এম জি, ওজন বাবা বলেছে, ওজন বল বা অভিকর্ষ বল, যা খুশি, তাই না? আর কি বলছিলাম, একটা কাজ করে কি, সান্দ্র বল, সান্দ্র কাজ করে তো, বলতে হবে না, সান্দ্র বল একটা কাজ করবে, সিওর। এটা কি সান্দ্র বল, দেখ না কি হচ্ছে এখানে, প্রমাদ বল আছে বায়ু, হ্যাঁ দাঁড়া এখানে এবার কাজে লাগবে, এবার কাজে লাগবে। আচ্ছা প্রান্তীয় বেগ কি জিনিস আগে ফিল নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ দেখো প্রান্তীয় বেগ, হ্যাঁ বা টার্মিনাল ভেলোসিটি বলা হয়, টার্মিনাল ভেলোসিটি, কি বলা আছে প্রান্তীয় বেগটা? মনে করো কোনো কি দেখতে পাচ্ছি, যদি আমি এইগুলো ছোট ছোট পয়েন্ট 3-4টা পয়েন্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? তার বুঝতে পারবি ভালোভাবে। বলছে একটা বস্তু, কোনো দৃঢ় বস্তু গোলক কোনো সাধ্য মাধ্যমের মধ্যে দিয়ে পড়তে থাকলে, কোনো শান্ত মাধ্যমের মধ্যে দিয়ে পড়তে থাকলে, বায়ু হতে পারে, তরল হতে পারে, পড়তে থাকলে ওই মাধ্যম বস্তুর গতির বিরুদ্ধে সান্দ্রতাজনিত বল প্রয়োগ করে বা সান্দ্র বল প্রয়োগ করে। লেখো বস্তুর গতির বিরুদ্ধে, গতির বিরুদ্ধে এই বলটা কি, সান্দ্রতাজনিত বল বস্তুর গতির বিরুদ্ধে। দেখো নিচের দিকে পড়ছে, গতিটা কোন দিকে, নিচের দিকে, তার উপর দিকে কি গতির বিরুদ্ধে, যে বলটা হয় এটা কি গতির বিরুদ্ধে, সান্দ্রতাজনিত বলটা কি আসলে এখানটা গতির বিরুদ্ধে বল। গতির বিরুদ্ধ বল, একটা 2 নম্বর বলা আছে, একটু আমরা জানি কি, এগুলো জানি একটু অলরেডি, এগুলো জানছি তো আমরা, তাই তো অলরেডি বলে দিচ্ছি। তখন বলে যে এই বস্তুর বেগ যত বাড়বে, সেই সান্দ্র বলে তত মান তত বাড়ে, বস্তুর বেগ যত বাড়বে সান্দ্র বল তত বাড়বে। 3 নম্বর পয়েন্ট, মানে এটা বলা হচ্ছে কি এফ সমানুপাতিক ভি, এটা একটু করলাম তো, মানে এটা সমান কি এক্স সমানুপাতিক ভি। হ্যাঁ বলছে আবার ওই মাধ্যম বা ওই প্রবাহী বস্তুর উপর ঊর্ধ্বমুখী প্লবতা বলও কাজ করবে, ক্রিয়া করবে একই সাথে। এবার বোঝার চেষ্টা করো, এখন দুটো বল আসবে, এবার আমার প্রান্তীয় বেগ হলো দুটো বল। বলছে আবার বস্তুর উপর প্রবাহী বা মাধ্যমটি ঊর্ধ্বমুখী কি বল প্রয়োগ করে, প্লবতা বল প্রয়োগ করে। মানে আমাদের উপরের দিকে আরেকটা বল কাজ করছে, কি বল কাজ করছে এদিকে, প্লবতা, তাই তো? বা আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম, আমরা ফেসবুক, ফেসবুক নিচে বি, হ্যাঁ প্লবতা, নিচে আবার কি ওজন অভিকর্ষ বল। বলছে একটা সময় পর বেগ বাড়তে থাকে, তো বেগ বাড়ছে, বেগ বাড়বে, যত বাড়বে বেগ যত বাড়বে তত কি বাড়বে, সান্দ্র বল বাড়বে। একটা সময় দেখা যায় উপরের সান্দ্র বল, উপরের মোট বল বস্তুর উপর ঊর্ধ্বমুখী মোট বল এবং নিম্নমুখী বল কি হয়ে যায়, সমান হয়। অর্থাৎ বস্তুর উপর মোট বল কত সমান,
শূন্য, হ্যাঁ মোট বল শূন্য একদম। ঊর্ধ্বমুখী মোট বল তখন একটা সময় দেখা যাবে বস্তুর উপর ওই সান্দ্র মাধ্যমে অবস্থিত একটা সময় পর সান্দ্র মাধ্যমে বস্তুর উপর ঊর্ধ্বমুখী বল মোট বল মানে ঊর্ধ্বমুখী মোট বল মানে কি প্লবত বল প্লাস সান্দ্র বল এবং নিম্নমুখী বল কি বল এমজি বা ওজন বল বা অভিকর্ষ বল কি হয়ে যায় সমান হয়ে যায়। তখন অর্থাৎ বস্তুর উপর মোট বল শূন্য হয়, মানে উপরে যা বল নিচে তাই বল। তখন দেখা যাবে আর না কি হবে তখন ভাসে থাকা উচিত তো, পড়ছে তো তখন সে গতি আটের জন্য কি করতে যাবে, সে অলরেডি পড়ছিল গতিশীল ছিল, গতি আটের জন্য কি করতে যাবে সে স্থির হয়ে পড়তে থাকবে, আর বেগ তার বাড়বে না। যখন উপর থেকে পড়ছিল তার ধীরে ধীরে বেগ বাড়ছিল, একটা ধীরে ধীরে বেগ বাড়ছিল, হ্যাঁ গতি আটের জন্য ও অলরেডি পড়ছিল তো, সে গতিশীল আছে, তারপর গতিশীল আছে তার গতি বেগ বাড়ছে, ধীরে ধীরে বাড়ছিল। প্রথমে যখন পড়ছিল উপর থেকে তার ধীরে ধীরে বেগ বাড়ছিল, মানে এমজি বেশি ছিল, অ্যাকচুয়ালি এমজি বেশি মানে বেগ বাড়ছিল। একটা সময় দেখা গেল উপরের মোট বল নিচের মোট বল সমান, একসময় দেখা গেল উপরের মোট বল আর নিচের বল সমান, মানে বস্তুর উপর মোট বল শূন্য, মোট বল শূন্য। তখন মোট বল শূন্য হয়ে গেছে, কি হয়েছে থেমে যাবে কেন, কিন্তু পড়ছিল তখন। এবার যে পড়বে বস্তুটা মোট বল মনে করো শেষ সীমায় এসে কিছু ভূমিষ্ঠের কিছু কাছাকাছি এসে দেখা গেল বলটার এটা বস্তুটির আর কি হচ্ছে বেগ বাড়ছে না, আর বেগ বৃদ্ধি হচ্ছে না, বেগ ম্যাক্সিমাম হয়ে গেছে, যা বাড়ার বাড়ছিল, বস্তুর বেগটা বেড়ে গেছে, সরি বস্তুর বেগটা ম্যাক্সিমাম হয়ে গেছে, তারপর আর বাড়ছে না, মানে এতক্ষণ পড়ছিল ত্বরণ হচ্ছিল, বেগ বাড়া মানে কি ত্বরণ সৃষ্টি হওয়া, কিন্তু এরপর বেগ স্থির হয়ে গেছে, সমবেগে চলছে, পড়ছে বস্তুটা গতি চাপটার জন্য পড়ছে, অলরেডি তো পড়ছিল, সেটা আর হুট করে থেমে যেতে হবে না, সে চাইবে গতিশীল বস্তু কি চাইবে গতিশীল থাকতে হবে, তার জন্য কি শেষ স্থির বেগে নিচে পড়তে থাকবে। লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি পয়েন্টটা লিখে দিচ্ছি, দেখো চাপ নেই তোমাদের। তাহলে কি হলো, উপরে মোট বল কি আছে প্লবতা, তাই তো প্লবতা প্লাস কি আছে উপরে সান্দ্র বল নাকি সমান কি এমজি বা ওজন বল, তাই তো ওজন বল বা অভিকর্ষ বল যা খুশি বলতো, হ্যাঁ বা প্লবতা মানে এফ বি প্লাস সান্দ্র বল কত এফ সমান ওজন মানে এমজি। ছবিটা আঁকতে হবে। বস্তুর বেগ এতক্ষণ বাড়ছিল, কিন্তু বস্তুর বেগ বাড়ছিল, ত্বরণ লেগে পড়ছিল, কিন্তু বস্তুটা যেই আস্তে আস্তে দেখা যাচ্ছে বস্তুর পর মোট বল শূন্য হয়ে গেছে, আর বেগ বাড়ছে না, মানে বেগ হয়ে গেছে 500 কিলোমিটার পার সেকেন্ড, আর বাড়ছে না। প্রথমে বেগ বস্তুর পড়ছিল, বেগ ছিল 100 কিলোমিটার পার সেকেন্ড, 200 কিলোমিটার পার সেকেন্ড, 300 কিলোমিটার পার সেকেন্ড, 400 কিলোমিটার পার সেকেন্ড, 500 কিলোমিটার পার সেকেন্ড। দেখা 500 কিলোমিটার পার সেকেন্ড হওয়ার সময়, 500 কিলোমিটার পার সেকেন্ড হওয়ার সময় দেখা গেল ওই বস্তুর উপর মোট বল কি হয়ে গেছে শূন্য, তখন ওই বেগ আর বাড়বে না, 500 কিলোমিটার পার সেকেন্ড থেকে যাবে। তারপর ওই বেগ 500 কিলোমিটার বেগে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। লাস্ট কি পয়েন্ট লিখলাম আমরা, লাস্ট পয়েন্ট লিখলাম যে বস্তুর উপর মোট বল শূন্য হয়ে যায়। বলছে এরপর লাস্ট কত নম্বর পয়েন্ট হবে রে, এরপর দেখো এগুলো তোমরা প্রথম শিখছো, এগুলো প্রথম শিখছো তো, প্রথম শিখছিস তো লাইফে নাকি, এটা ভালো করে শিখতে হবে না, ফিল নিয়ে শিখতে হবে তো বিষয়গুলো পড়তে থাকি। এরপর বস্তুটি মোট বল শূন্য হয়ে গেছে, বস্তুটা পড়তে পড়তে যেই সর্বোচ্চ বেগ লাভ করলো, লাভ করার পর দেখা গেল বস্তুটির উপর মোট বল কি শূন্য, মোট বল শূন্য, মানে তারপর আর কি হচ্ছে বেগ বাড়ছে না, যে সর্বোচ্চ বেগ লাভ করছিল মানে 500 কিমি পার সেকেন্ড, ওই স্থির বেগটা স্থির হয়ে গেল, আর বাড়বে না। এই যে এতক্ষণ যে বাড়ছিল 100 থেকে 200, 200 থেকে 300, 200, 400, 500 হলো, 500 হয়ে থেমে গেল, ওই বেগ নিয়ে সে বস্তু গতিশীল ছিল, সে চাইবে গতিশীল থাকতে, তো কোনো তাকে তো আটকানোর জায়গা নেই, সেই বেগ নিয়ে পড়তে থাকবে, পড়তে থাকবে, ভূপৃষ্ঠ এসে পড়ে যাবে। বৃষ্টির ফোঁটা যখন পড়ে ভূপৃষ্ঠের কাছাকাছি আসার পর হয়ে যায় কি হয়ে যায় বেগ স্থির হয়ে যায়, ভূপৃষ্ঠের খুব কিছুটা কাছাকাছি আসার পর যখন বৃষ্টি ফোঁটা পড়ে ভূপৃষ্ঠের কাছাকাছি আসার পর কি হয়ে যায় স্থির হয়ে যায়, কেন বায়ু তো উপরের দিকে, বায়ু তো আছে, বায়ু থাকার জন্য এটা হচ্ছে, বায়ুর ক্রিয়া, বায়ুর উপর অ্যাকচুয়ালি বায়ু মাধ্যম মানে কি বায়ু তরল, বায়ু আছে বলে কি হচ্ছে ওর উপরে সান্দ্র বল প্রয়োগ হচ্ছে, ওখানে কি এফবি বল কাজ করে, সব সান্দ্র বলও কাজ করে, এফবি বলও কাজ করে, সব কাজ করবে, সব এমজি মানে থাকবে, এমজি মানে অভিকর্ষ বল থাকবেই। এবার আমরা লিখবো কি সংজ্ঞা, লিখবো সংজ্ঞা, কার সংজ্ঞা
প্রান্তীয় বেগের সংজ্ঞা লেখো তোমরা সবাই। প্রান্তীয় বেগের সংজ্ঞা বলছে কোন সান্দ্র প্রবাহের মধ্যে দিয়ে গতিশীল কোন বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে, ওই সর্বোচ্চ স্থির বেগকে আমরা বলি প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ। এটা হচ্ছে সংজ্ঞা, প্রান্তীয় বেগের সংজ্ঞা। কেন বোঝা যাচ্ছে স্থির হয়ে যাচ্ছে কেন বেগ, বস্তুর বেগ? প্রথমে বস্তুটা পড়ছে উপর থেকে, বেগ বাড়ছে বেগ বাড়ছে বেগ বাড়ছে বেগ বাড়ছে। আমরা জানি কি যে কোনো মাধ্যমে, কোনো সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যখন বস্তু পড়ে তখন তার গতির বিরুদ্ধে নিচে দিকে গতির বিরুদ্ধে সান্দ্রতাজনিত বল কাজ করে, এফ বল। আবার কোনো মাধ্যমের মধ্যে দিয়ে, প্রবাহের মধ্যে দিয়ে বস্তু পড়লে, ফেললে, প্রবাহের মধ্যে বস্তু থাকলে তার উপরে কি বল কাজ করে? এফ বি, প্রবলতা বল। মানে দুটো বস্তুর উপরে দুটো বল আছে অ্যাকচুয়ালি, এফ বি আর সান্দ্র বল। নিচে আছে অভিকর্ষ বল, বল বা বস্তুর ওজন। পড়তে পড়তে দেখা যায় একটা সময় পর বস্তুর ঊর্ধ্বমুখী মোট বল আর নিম্নমুখী বল কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। মানে উপরে এফ বি প্লাস এফ সমান এমজি, সমান হয়ে যাচ্ছে। মানে তখন বস্তুর উপর মোট বল শূন্য, বলছে আর বেগ বাড়বে না সেই সময় ক্ষেত্রে, আর বস্তুর উপর মোট বল বাড়বে না। বস্তুর বেগ আর কি হয়েছে? বস না তো কি, যখন সারাদিন বস না, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো না, ঠিক আছে? বস্তুর মোট বল কি হবে তখন? তখন আর বস্তুর বেগ আর বাড়বে না, ওই স্থির বেগ নিয়ে বস্তুটা কি করতে পড়তে থাকবে, স্থির বেগ নিয়ে বস্তুটা নিচে পড়তে থাকবে। কার জন্য? গতিজাড্যের জন্য অবশ্যই। ওই সর্বোচ্চ যে বেগটা বলছি আমরা, ওই সর্বোচ্চ স্থির বেগটাকে কি বলছি আমরা? সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ। ঠিক আছে? যে কোনো সান্দ্র প্রবাহের মধ্য দিয়ে গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নিচে পড়তে থাকে, ওই সর্বোচ্চ স্থির বেগকে আমরা বলি প্রান্তীয় বা সীমান্ত বেগ। ফোকাস, ফোকাস, অন্যদিকে দেখাচ্ছিস, ফোকাস, এদিকে ফোকাস। এরকম বোঝাচ্ছি এগুলো, শোনো তাহলে লেখো, হেডিং দাও প্রান্তীয় বেগের রাশিমালা প্রতিষ্ঠা। দেখো, যে ধরে নিলাম বস্তুটি, যে বস্তুটা পড়ছে তার ব্যাসার্ধ, বস্তুর ব্যাসার্ধ আর, বস্তুটা পড়ছে তার ব্যাসার্ধ আর, ধরে নাও আর ব্যাসার্ধ বিশিষ্ট, ধরো আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটি, ওটা গোলক ধরতে হবে, ঠিক আছে? গোলকটির ক্ষুদ্র গোলক লিখবে, ক্ষুদ্র গোলকটির ঘনত্ব ধরে নিতে হবে। ঘনত্ব কত ধরবো বলো? রো দিয়ে ধরবো তো? রো বস্তু পড়ছে তো, রো ও দেবো নাকি? রো ও দেবো, অবজেক্ট, বস্তুর ঘনত্ব লিখতে হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষুদ্র গোলকটির ঘনত্ব রো জিরো। ও মানে এখানে অবজেক্ট, মানে বস্তু, ঠিক আছে? যে বস্তুটা পড়ছে, ঠিক আছে? গোলকটি ইটা সান্দ্রতাঙ্ক বিশিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে পড়ছে বা গতিশীল, মাধ্যমের মধ্য দিয়ে গতিশীল, যা খুশি। আর ব্যাসার্ধ বিশিষ্ট ক্ষুদ্র গোলকটির, আর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, ঘনত্ব কত? রো জিরো। এবং গোলকটি এন, মানে মাধ্যম, যে মাধ্যমটা আছে তার সান্দ্রতাঙ্ক ধরা আছে এখানটা ইটা, মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে, আর মাধ্যমের একটা ঘনত্ব আছে তো, হ্যাঁ? মাধ্যমের ঘনত্ব কত ধরবো? মাধ্যম মানে এখানে কি মাধ্যম আছে? বায়ু, তরল, কি ভাববো বলো? তরল ধরবো, তার রো এল দেবো, দেখি রো এ দেবো, এ মানে এয়ার, এয়ার, এভাবে নামকরণ করতে হবে তোমাদের। মাধ্যমটির, মাধ্যম মানে ব্র্যাকেটে লিখে দাও, মাধ্যমটির ব্র্যাকেটে লিখে দাও তরল যৌগ হচ্ছে তুমি, হ্যাঁ? তোর মাধ্যমটির ঘনত্ব সমান রো এল। ঠিক আছে?
এই তো ভাষা এইটুকু লেখা হয়ে গেছে। এবার তুমি লেখো, হয়ে গেল। 1 নম্বর দিয়ে লিখতে পারো, বি দিয়ে লিখতে পারো, এ দিয়ে লিখতে পারো, যা খুশি। এ দিয়ে লিখলাম। এখানে বস্তুর ওজন কোনটা? 3টে আসবে, 3টে বল আছে তো, 3টে বলের ক্যালকুলেশন করবো, তারপর সমান করে বসিয়ে দেবো আর কি, যে কি কোনটা কোথায় বসাবো। কোথায় বসাবো বলতো? প্রান্তিক বেগ কখন লাভ করছে? যখন এফ বি প্লাস এফ সমান এম জি, ওই জায়গায় সবার মান বসাবো। তারপর তারপর ভির মান বের করবো, বেগ বের করবো। হ্যাঁ, হোক। দেখা বস্তুর ওজন কত আছে এখানটা দেখতে পাচ্ছি আমরা, এম জি। হ্যাঁ, এম জি তো। আচ্ছা, এম মানে এখানে কি বলতো, কার ভর? বস্তুর ভর তো। ও দিতে পারো, এটা এম ও দিতে পারো। কিন্তু কি দিতে পারো এটা? ও, এখানে এই দেখো ছবি, ছবি লাগবে কিন্তু। এম ও মানে নিচে, এম এর নিচে ও মানে অবজেক্ট, কার ভর এটা? বস্তুর ভর। আচ্ছা দেখো, আমরা জানি কি ঘনত্ব সমান কি, এখানে বস্তুর ঘনত্ব হবে, বস্তু রো এম ও বাই ভি, তাই তো নাকি? ও মানে এটা বস্তুর হচ্ছে, এটা বস্তু বলে সব দিচ্ছি, ও দিচ্ছি আমি কিন্তু। তাহলে এম সমান কি, এম ও সমান কত লিখতে পারবো? ঘনত্ব ও ভিও। এইটা ভালো করে দেখ কিন্তু, এগুলো ভালো করে দেখ কিন্তু, এই লাইনটা কিন্তু দেখ, মানে এদিকে মানে বসাবো আমি বস্তুর। এখানে কি, এখানে এটা কি এমজিটা পড়ছে নিচের দিকে তো, এই ভরটা কার? বস্তুর, যে বস্তুকে টানছে পৃথিবী, অভিকর্ষ বল এমজি। তাহলে এখানে এমও ধরলাম, বস্তুর ভর, ঠিক আছে? দেখা, তাহলে এমও দিলাম আমি বোঝানোর জন্য। আর তাহলে রো, আবার যে বস্তুর ঘনত্ব মানে কি, রো সমান, রো ও সমান এমও বাই ভিও। হ্যাঁ, বস্তু পড়ছে তো, আর এম ওর মান বের করছি এটা, রো ও ভিও। বসাও এম, সরি এম না, কি লিখবো এখানটা? আচ্ছা, পাশে লিখছি। হ্যাঁ, রো ও ভি ও ভি নট, রো নট ভি নট জি, তাই তো? হ্যাঁ, রো নট ভি নট জি। আচ্ছা, এটা কি, এটা এই ভিটা কি আসলে ভর বাই আয়তন তো? আয়তন বেগ না, এটা আয়তন। আচ্ছা, এটা কি বস্তু এটা পড়ছে? গোলক। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তন ভি জিরো সমান কত হবে? মনে রাখবে তোমাদের, তোমাদের এখন নেই, এটা টেনে আছে, হয়তো টেনে আছে 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর টেনে আছে এগুলো গোলকের আয়তন। তাহলে এখানে ভি জায়গা কত লিখবো আমি? 4/3 পাই আর কিউব। আগে 4/3 লিখছি। হ্যাঁ, 4/3 পাই আর কিউব কি পড়ে আছে? রো নট, ভির জায়গায় বোঝাচ্ছি, ভির মান রো নট জি। এই যে একটা বেরিয়ে গেল, বস্তুর ওজন কি বেরোলো এটা, ব্যাস। সুন্দর করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ফিল উইথ ফিল, ঠিক আছে? ক্লিয়ার? এবার আবার কোনটা বের করবো? এটা ওজন বের করে নিলাম, এবার প্রবত করেছি, বস্তুর উপর প্রবাহীর প্রবত বল। লিখো, বস্তুর উপর প্রবাহীর, নাকি এবার কি বের করবো? বস্তুর উপর প্রবাহীর কি বের করবো? একটা বের করবো। আর সান্দ্র বল জানি, সান্দ্র বলটা জানি, বের করে নিচ্ছি আমি। কোথায় কি বলতো, 6 পাই মিটার ভি, ওটা সান্দ্রতা বল, সান্দ্র বল। স্টোকের সূত্র বের করলাম না? হ্যাঁ, এই যেটা আগে স্টোকের সূত্র করেছি। দেখো, বস্তুর উপর প্রবাহীর প্লবতা বল এফ বি সমান, সূত্র কি প্রমাণ করেছিলাম আমরা? কি ছিল প্রমাণটা? কি ছিল? প্রবতা বল, প্রবাহী প্রবতা বলের রাশিমালা কি ছিল? রো এল ভি নট। এখানে রো এল তো, হ্যাঁ রো এল, ঠিক আছে। এর মাধ্যমটা কোন তো? তরল নিয়েছি আমি, রো এল ভি নট। হ্যাঁ অবশ্যই, বস্তু, যে বস্তু পড়ছে তার আয়তন, যে বস্তু পড়ছে তার আয়তন। প্রবতা বলের সূত্র কি ছিল? রো এল মানে তরলের ঘনত্ব গুণিতক বস্তুর আয়তন গুণিতক অভিকর্ষ ত্বরণ। এই তো, তরলের ঘনত্ব রো এল, বস্তুর আয়তন কত? ভি নট জি। বস্তুর আয়তনের সূত্র কি বের করছি? ওটা একই সূত্র আবার বসবে। গোলকের আয়তন কি? গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউব রো এল জি। বেরিয়ে গেল পাই আর কিউব রো এল জি। রো এলটা নিচে কিন্তু বলছি, বারবার রোড নিচে, পাশাপাশি অনেকে লিখবে এরকম, রো পাশ এল এরকম লিখবি না। বলছি আমি, রো এল কেমন লিখবে? নিচে এল, ঠিক আছে?
ঘনত্ব কার? লিকুইডের ঘনত্ব। ওই পাশে লিখছে না, কি বলতো ছেলেটা? 2 নম্বর বেরিয়ে গেল। খুবই ইজি, খুবই ইজি না? সি দিয়ে কি লিখবো? কি বস্তুর উপর প্রবাহীর সান্দ্র বল। এবার লিখবো বস্তুর উপর প্রবাহীর সান্দ্র বল। বস্তুর উপর প্রবাহীর সান্দ্র বল আমরা জানি অলরেডি কি, এফ সমান কি 6 পাই মিটার আর ভি। এইটা আসলে এইটা আসলে প্রান্তীয় বেগ, এটা হচ্ছে কি প্রান্তীয় বেগ। অ্যাকচুয়ালি এটার মান বের করতে হবে, প্রান্তীয় বেগ। যখন প্রান্তীয় বেগ লাভ করে এইটা প্রান্তীয় বেগ হয়ে যাবে আর কি। এই যে বেগটা না, এটাই প্রান্তীয় বেগ হবে। 6 পাই মিটার আর ভি। ক্লিয়ার? এবার লেখো। দেখেছো হয়ে গেছে। এটা হচ্ছে 3 নম্বর বল। কত বল? 3 নম্বর বল। এবার লেখো, যখন বস্তুটি মোট বল লাভ করে, না যখন বস্তুটি প্রান্তীয় বেগ লাভ করে, যখন কেন প্রান্তীয় বেগ আছে বলে প্রতিষ্ঠা করছি তোমরা, প্রান্তীয় বেগ কন্ডিশন যেতে হবে আমাকে। যখন বস্তুটি প্রান্তীয় বেগ লাভ করে, বস্তুর উপর মোট বল 0 হয়। মানে এরকম, মানে এফ বি প্লাস এফ সমান এম জি। যে যার মান বসাও, মান বের করি। যে মান কি ছিল রে? হাই বল, মনে নেই আমার, বলো। এফ বির মান কি বের ছিল? 4/3 পাই আর কিউব রো জি, তো রো এল না জিরো, রে নট জি, প্রবতা হ্যাঁ, তরলের ঘনত্ব, হ্যাঁ রো এল প্লাস এই তো এই এফ এর মান সান্দ্র বল। এটা সান্দ্র বল, তো সান্দ্র বল এই এফ। বস্তু প্রান্তীয় বেগ লাভ করছে মানে কি? বস্তুর উপর মোট বল 0, উপরে দুটো বল যোগফল। দেখো উপরে দুটো বল মানে কি? এইটা আর এইটা, এদের যোগফল, নিচে এমজি, দুটো সমান। এটা হবে কি 6 পাই মিটার আর ভি সমান, এখন এটা এমজি কত ছিল? এমজি কত বেরিয়েছিল? 4/3 পাই আর কিউব কি ছিল? রো নট জি। আমাকে বের করতে হবে এই ভির মান, ঠিক আছে? মায়ের পায়ের জবা হয়ে, তাহলে এটা এই পাশে রাখো। যেটা মান বের করতে হবে, এটার মান বের করতে হবে, তো ভির মান বের করতে হবে আগে এটা রাখো। আর এটাকে কি করো? এই পাশে নিয়ে চলে আসো। মানে 6 পাই মিটার আর ভি সমান 4/3 পাই আর কিউব রো নট জি মাইনাস 4/3 পাই আর কিউব রো এল জি। ওকে, ওই তো রো নট, এটা তো আগে আসবে। আবার কি এটা তো আই পাশে আসছে, আর এটা তো আগে আসবে। ওইটা আমাকে তো এইটা রাখবো পাশে, এইটা তো পাশে নিয়ে যাবো। তাহলে এটা মাইনাস এটা হবে না, এটা মানে এটা হবে না। 6 পাই মিটার আর ভি 4/3 কি কমন যাবে দেখো, 4/3 এগুলো সব কমন যাবে, জিও কমন যাবে, তাই তো। 4/3 পি না, রো নট মাইনাস রো এল ইন্টু এখানে জি লিখলাম, সব কমন গেছে। শুধু ঠিক আছে কি রো নট মাইনাস রো এল, কি সব কমন। এখানে আছে, এটা এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটাও আছে এখানটা, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম? 6 পাই মিটার আর ভি সমান 4/3 পাই আর কিউব হোল ইন্টু রো নট। মানে কার ঘনত্বটা বলতো? না, নট মানে কি? বস্তুর ঘনত্ব লিখেছি তো, বস্তুর ঘনত্ব। আর পি রো এল মানে তরলের ঘনত্ব লিখেছি তো, দেখ না আগে লেখানো হয়নি, মাথায় রাখবে এগুলো। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি দেখো তো, পাই কাটলাম নাকি? পাই কাটতে পারি তো,
আর কি কাটবো, আর কি কাটতে পারি? এটা দুই, এটা দুই দিকে কাটো, 2 3 6, 2 2 4, ঠিক আছে। আর কি কাটতে পারি এখানটায়? এখানে একটা আর কাটলে এখানে কটা কাট থাকবে? আর দুটো থাকবে, দুটো থাকবে, আর কিছু কাটবে না, তাই তো? এবার লিখতে পারবো আমরা এখানে কি কি পেলাম। 3 নিটা ভি সমান 2/3 আর স্কোয়ার, তাই তো? আর স্কোয়ার রো নট রো এল জি, বা ভির মান বের করতে হবে তো। তাহলে এটা নিয়ে চলে আসে, তাহলে এখানে যদি এটা তিনটা নিয়ে আসি এসে গুণ হবে তো, তিনটা যদি এর সঙ্গে নিয়ে আসি, তিন কণা গুণ হয়ে যাবে সাথে, তাহলে 2 আর স্কোয়ার রো নট মাইনাস রো এল জি বাই, এটা গুণ কি কি চলে আসবে? তিনটে চলে আসবে, 9 এটা 9 এটা তো। কোনো সমস্যা? কোনো সমস্যা? কোনো সমস্যা? কোনো সমস্যা? ইজি তো। এগুলো বাড়িতে করতে হবে, তোমার প্র্যাকটিস বাড়িতে অভ্যাস করতে হবে। প্রমাণ 3 নম্বরের কোথায় কিউ? এটা 9 রে, 3 3 9। এটাই হচ্ছে প্রান্তীয় বেগের রাশিমালা, এটা হচ্ছে প্রান্তীয় বেগের রাশিমালা, দেখে দাও। প্রান্তীয় বেগের রাশিমালা অঙ্ক আছে, প্রান্তীয় বেগের রাশি। এরপর আর একটা টপিক পড়ে থাকবে, স্থিতিস্থাপকতা, ঠিক আছে না? হ্যাঁ, 2 বা 3 হলে কি হবে? এর সঙ্গে এটা কি নিচে এক আছে, কোনাকুনি গুলো করলে কি হবে? কি রে, এই তো 3 3 9, পুরো ছকটা চলে আসছে, 3n চলে আসছে এখানে নিচে, 9n 9 ইটা, সরি 3 ইটা চলে আসছে, ইটা চলে আসছে, 9 ইটা। কি বুঝতে পারছিস না? মুছে দিচ্ছে, নিচেটা মুছছি আমি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রান্তীয় বেগের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রান্তীয় বেগের মান যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এখানটা বলতে পারি। প্রান্তীয় বেগের মান বলো, প্রান্তীয় বেগের মান নির্ভর করে কার কার উপর? দেখতে পাচ্ছি এখানটা 1 নম্বর কি পাচ্ছি, এটা কি? কার ব্যাসার্ধ? বস্তুর ব্যাসার্ধ। কার ব্যাসার্ধ? বস্তুর ব্যাসার্ধ, মানে আর, তাই তো? এর উপর নির্ভর করে। কেমন কেমন ভাবে নির্ভর করে? ভি প্রপোর্শনাল টু আর স্কয়ার লিখতে পারি, তাই না? এইভাবে নির্ভর করে। বর্গের সমানুপাতিক, ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক। আর কেমন কার সঙ্গে? আর কার সঙ্গে? সান্দ্রতা মনে করো, জি তো আর লেখার দরকার নেই। কার সান্দ্রতা? তরল মাধ্যমের সান্দ্রতা, মাধ্যমের বা প্রবাহীর সান্দ্রতা, সান্দ্রতাঙ্ক। কি বুঝতে পারিস? বুঝতে পারিনি? হ্যাঁ, বস্তুর ব্যাসার্ধ বলো আমাকে, না বুঝতে পারলে বলতে হবে। তাহলে এটা এটার সঙ্গে কিরকম সম্পর্ক আছে সান্দ্রতাঙ্কের সঙ্গে? বেগে প্রান্তীয় বেগের ব্যস্ত সম্পর্ক, অনবাই নিতে হবে, ব্যস্ত সম্পর্ক। আর কি আছে? আর বস্তুর ঘনত্ব মাইনাস তরলের ঘনত্ব। হ্যাঁ, ভি ইকুয়াল টু না, সমানুপাতিক দাও। সমানুপাতিক সম্পর্ক দেখাও, যখন দেখাবো কেমন হবে সম্পর্কিত? বর্গের সমানুপাতিক। এটা কি সান্দ্রতাঙ্কের সঙ্গে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে? চল বল না, ভালো লাগছে বলবে। এবার লেখো আরটা কি বলা আছে, ভি প্রপোর্শনাল টু কি আছে, রো 0 মাইনাস রো এল, মানে বস্তুর ঘনত্ব মাইনাস তরলের ঘনত্ব, তার সমানুপাতিক। বস্তু এটা কি, এটা হেডিং প্রশ্ন আসতে পারে। এটা প্রান্তীয় বেগের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? যে ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের সমানুপাতিক, সান্দ্রতাঙ্কের ব্যস্তানুপাতিক, আর এটা
বলছি নিচেটা বসি দেখো 1 নম্বর কেস 1 দিয়ে লেখো কেস 1 দিয়ে লেখো। এখানে দেখো রো নট মাইনাস রো এল, মানে বস্তুর ঘনত্ব মাইনাস কি আছে তরলের ঘনত্ব। এটা আছে তো, যদি বস্তুর ঘনত্ব কেস 1 কি হয় দেখ না, কন্ডিশন দেখ না, যদি বস্তুর ঘনত্ব কার ঘনত্ব থেকে বেশি হয়, তরলের ঘনত্ব বা প্রবাহীর, এখানে প্রবাহীর ঘনত্ব বা প্রবাহীর ঘনত্ব, প্রবাহীর মানে এখানে রো নট বেশি হবে কার থেকে, রো এল থেকে। স্বাভাবিকভাবে আর মান বেশি হলে কি হবে, বস্তুটা উপর থেকে পড়ছে তো খাড়া হয়ে পড়তে থাকবে, কি হতে বস্তুর গতি কি হবে নিম্নমুখী, বা খাড়া হয়ে পড়তে থাকবে, বা বস্তুর গতি কি হবে, বস্তুটা পড়ছে তো, বস্তুর ঘনত্ব বেশি কার থেকে বেশি, যে মাধ্যমে পড়ছে তার সেই মাধ্যমের ঘনত্ব থেকে বেশি, মানে বস্তুর বেগ কোন দিকে হবে, নিম্নমুখী বস্তুর বেগ হবে নিম্নমুখী, মানে বস্তুটা খারাপ হবে নিচের দিকে পড়তে হবে, বস্তুর বেগ হবে মানে কেস 1 যখন বস্তুর ঘনত্ব প্রবাহীর ঘনত্ব থেকে বেশি হবে, মানে এখানে রো নট বেশি হবে রো এল এর থেকে, তখন কি বস্তুটা বস্তুর বেগ নিম্নমুখী হবে। দেখো বস্তুর বেগ নিম্নমুখী হবে, মানে নিচের দিকে পড়বে আর কি, নিম্নমুখী হবে। কন্ডিশন এটা ভালো কন্ডিশন, এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের। কেস 2 দেখো, কেস 2 উল্টোটা, কেস 2 কি বলা আছে, বস্তুর ঘনত্ব গ্রেটার দেন লেস দেন প্রবাহীর ঘনত্ব, মানে রো নট লেস দেন রো এল। নিচে নিচে করবি ফাঁকা ফাঁকা দিয়ে, ঠিক আছে। কি হবে তখন, কি হবে বলতো তখন, আচ্ছা রো এল লিখেছি বাসবে না, উপরের বস্তুর গতি ঊর্ধ্বমুখী হবে। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন দিচ্ছি, তরল কেন, বস্তু থাকা অন্য কিছু থাকতে পারে তো, তরল কেন উঠবে, বস্তু পড়ছে তো, বস্তু পড়ছে তো, বস্তু ঊর্ধ্বমুখী, বস্তুর বেগ নিম্নমুখী হবে এখানে বলা আছে। বস্তুর বেগ তরল কেন পড়ছে, তরল কোথায়, তরলের মধ্যে দিয়ে পড়ছে তো সে, আরে তরলের মধ্যে দিয়ে সে তো পড়ছে। হ্যাঁ বস্তুর ঘনত্ব বেশি, এখানে বস্তুর ঘনত্ব বেশি মানে বস্তুর নিচে দিকে পড়ছে, বস্তুর ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, এখন ভারী বস্তু কি করে উঠবে, হ্যাঁ হতেই পারে, আমার কাছে জলে ফেলে ওঠে না বস্তু, কোনো বস্তু জলে উপরে ওঠে না, মনে কর মেঘ আকাশে উঠে পারে কেন, এই জন্য মেঘের ঘনত্ব কম, বুঝতে পারছো। লেখা নিচে উদাহরণ দিয়ে লিখতে পারো, কথা বলিস না তো। বা জলের গভীরে কোনো বুদবুদ সৃষ্টি হলে সে কি হয়, উপর দিকে উঠে আসে, এইটার উদাহরণ জাস্ট কেস 2 দুটো উদাহরণ লিখবে, কেস 2 দুটো উদাহরণ, হ্যাঁ কেস 2 দুটো উদাহরণ লিখবে, কেস 2 দুটো উদাহরণ, কেস 2 দুটো উদাহরণ কি, যেমন জলের বুদবুদ, জলের গভীরে তরলের গভীরে বুদবুদ যদি সৃষ্টি হয়, সেই বুদবুদটা কি আস্তে আস্তে উপর দিকে উঠতে তো, এই জন্য জলের গভীরে সৃষ্টি হওয়া বুদবুদে উপর দিকে উঠে থাকে। হ্যাঁ এর এই কেস 2 কি, এই কেস 2 উদাহরণ কি বলা আছে, একটা কেস 2 উদাহরণ এক নম্বর দিয়ে জলের গভীরে সৃষ্টি হওয়া বুদবুদের ঊর্ধ্বগতি বলতে পারি, কি ঊর্ধ্বগতি, উপর দিকে উঠে থাকে ঊর্ধ্বগতি, হ্যাঁ বুদবুদের ঊর্ধ্বগতি, কারণ এখানে কি বুদবুদের ঘনত্ব কি হয় জলের ঘনত্ব থেকে ঠিক বলেছি, কারণটা লিখে দিচ্ছি, কারণ এখানে বুদবুদরা কি বেগ লাভ করছে, প্রান্তীয় বেগ লাভ করছে, কিন্তু ঠিক আছে বুদবুদ প্রান্তীয় বেগ লাভ করে, বুদবুদ প্রান্তীয় বেগ
লাভ করে এবং এক্ষেত্রে বুদবুদের কি বলেছে, বুদবুদের ঘনত্ব তরলের ঘনত্বের থেকে বা জলের ঘনত্ব থেকে কম হয়। 2 নম্বর কি বললাম, আকাশে ভাসমান মেঘের ঊর্ধ্বমুখী গতি, নাকি নাকি রে? আকাশে ভাসমান মেঘের ঊর্ধ্বমুখী গতি। লিখে ফেলো উত্তর, কারণ লিখে ফেলো তোমরা সবাই, তোমরা কারণ লিখে ফেলো। কারণ মেঘ কি করে এখানটা প্রান্তীয় বেগ লাভ করে এবং মেঘের ঘনত্ব বায়ুর ঘনত্ব থেকে কম, হয়। এবং এক্ষেত্রে বুদবুদের ঘনত্ব তরলের ঘনত্ব থেকে কম হয়। আকাশে ভাসমান মেঘের ঊর্ধ্বগতি, কি লাগো এখানে সেম তো লিখলাম, এই তো সেম লাইন লিখবি, বুদবুদের জায়গায় তো লিখবি মেঘ, বুদবুদের জায়গায় লিখবি তো বেগ। মেঘ প্রান্তীয় বেগ লাভ করে এবং এক্ষেত্রে মেঘের ঘনত্ব তরলের ঘনত্বের থেকে কম। সরি বায়ু, হ্যাঁ ভাই বায়ু, তরল দেখে দেখে বলছি তো, বায়ু তো বায়ুর মধ্যে হচ্ছে তো। কেস 3 কি বলেছে, দুটো যদি সমান হয়, রো নট সমান রো এল, মানে বস্তুর ঘনত্ব সমান প্রবাহের ঘনত্ব, নাকি প্রবাহের তরলের ঘনত্ব, যা খুশি ঘনত্ব, কি হবে বস্তুটা, প্রবাহের মধ্যে স্থিরভাবে থাকবে, কি থাকবে, স্থির হয়ে যায়, প্রবাহের মধ্যে স্থির হয়ে যায়। বস্তুটি প্রবাহের মধ্যে স্থির হয়ে যায়, বস্তুটি প্রবাহের মধ্যে স্থির হয়ে যায়। দেখো প্রান্তীয় বেগের বাস্তব উদাহরণ, প্রান্তীয় বেগের বাস্তব উদাহরণ, প্রান্তীয় বেগের বাস্তব উদাহরণ, অলরেডি দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদের, তাই না? প্রান্তীয় বেগের বাস্তব উদাহরণ, বিমান থেকে প্যারাশুট নিয়ে জরুরি অবতরণ বায়ুর ক্রিয়া না থাকলে, কি বলছি ভালো বলছি চেষ্টা করো, প্যারাশুট যখন নিচে নামছে, বায়ু তো আছে, বায়ুর সঙ্গে কি প্যারাশুটের কি হচ্ছে, ক্রিয়া হচ্ছে, তখন বায়ু কি করছে, উপর দিয়ে কি প্রয়োগ করছে, দুটো বল, ঊর্ধ্বমুখী দুটো বল প্রয়োগ করছে, সান্দ্র বল প্রয়োগ করছে, প্রবত বল প্রয়োগ করছে, নিচে কি আছে এমজি, একটা সময় পথ দেখা যাবে কি বেগ বাড়বে, কিন্তু যে নিচে নামছে তার বেগ বাড়ছে, একটা সময় পথ দেখা যাবে স্থির বেগ হয়ে গেল, তখন স্থির বেগে নামতে থাকে। তাহলে যদি বলছে বায়ু ক্রিয়া না থাকলে প্যারাশুটটি ভূপৃষ্ঠে প্রচন্ড বেগে আঘাত করে পড়তো, নাকি বলছে বায়ুর ক্রিয়া না থাকলে প্যারাশুটটি প্রচন্ড বেগে ভূপৃষ্ঠে এসে পড়তো, ব্যাস। আর একটা উদাহরণ কি আছে, যখন প্যারাশুট নিয়ে কোনো ব্যক্তি ভূপৃষ্ঠে নামে তখন সেটা কি বেগ নিয়ে পড়ে, প্রান্তীয় বেগ নিয়ে। বা আবার বৃষ্টির ফোঁটা মেঘ থেকে যখন বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে সেটাও প্রান্তীয় বেগ নিয়ে পড়ে, দেখো 2 নম্বর দিলে মেঘ থেকে সৃষ্ট বৃষ্টিকণা প্রান্তীয় বেগ নিয়ে ভূপৃষ্ঠে পড়ে। আবার সেই ব্যাখ্যা কি ব্যাখ্যা করে বলতো, বৃষ্টিকণা উপর থেকে পড়ছে, মেঘ থেকে পড়লে কি বায়ু আছে, বৃষ্টির কণার উপর বায়ু কি করবে, উপরের দিকে দুটো বল প্রয়োগ করবে, কি বল, সান্দ্র বল, প্রবত বল, নিচে এমজি, একটা সময় বেগ বাড়তে একটা সময় দেখা যাবে কি ওই বৃষ্টির উপর মোট বল কি হয়ে গেছে, শূন্য, মানে এই সেম বলছে সান্দ্রতাকে তরলের আভ্যন্তরীণ ঘর্ষণ বলে কেন, মানে কিছু মিল আছে সান্দ্রতার সঙ্গে ঘর্ষণের কিছু, ওইটাই তো সাদৃশ্য বলতে হবে, তার কিছু নেই।
বলছে সান্দ্রতাকে তরলের আভ্যন্তরীণ ঘর্ষণ বলে কেন? ঘর্ষণ বলে কেন? আভ্যন্তরীণ ঘর্ষণ বলে কেন? মানে সান্দ্রতার সঙ্গে ঘর্ষণের কিছু মিল আছে, তার জন্য আমরা বলি। এগুলো এত ডিটেলস বলবো না, এগুলো লিখে দিচ্ছি, এগুলো সব কেটে দেবো। দেখো, সান্দ্রতার সঙ্গে ঘর্ষণের কিছু সাদৃশ্য রয়েছে, যেমন এক এক করে লিখবো, দুটো তিনটে। সান্দ্রতা কি? দুটো তরল স্তরের কি করে, তারা একে অপরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। সান্দ্রতা আসলে কি? প্রবাহের মধ্যে দুটো তরল স্তরের মধ্যে তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা। আর ঘর্ষণ মানে কি? গাড়ি যাচ্ছে সামনের দিকে, আর কি গাড়ি আঁকলাম, একটা গাড়ি সামনের দিকে যাচ্ছে, একটা বেগ, তাহলে উল্টো দিকে কি কাজ করবে? ঘর্ষণ বল। এও কি করছে? গাড়িটার গতিকে কি করছে? বাধা দিচ্ছে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর লাস্ট, উভয়ই আন্তঃআণবিক বলের জন্য সৃষ্টি হয়। অবশ্যই অনুগুলোর মধ্যে হচ্ছে। তো এখানেও দেখো কঠিন, দেখো যেখান থেকে গাড়ি যাচ্ছে, চাকার মধ্যে অণু আছে, রাস্তাও কি রাস্তার মধ্যে অণু আছে, এটাও কি আন্তঃআণবিক ঘর্ষণ কি সৃষ্টি হচ্ছে? চাকার অণু, আবার যে তলের মধ্যে যে মানে রাস্তা দিচ্ছে রাস্তার অণু, এই দুটোর মধ্যে কি হচ্ছে? আন্তঃআণবিক বল সৃষ্টি হচ্ছে এর মধ্যে। আবার তরল স্তরের মধ্যে সংশক্তি বলের জন্য হচ্ছিল, এটা কি আন্তঃআণবিক বলতো? এগুলো ব্যাস হয়ে গেছে। এটা কোশ্চেন নাম্বার 2, সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য। সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য কি পাচ্ছি আমরা? বলা হচ্ছে ঘর্ষণটা কি, যে দুটি ভিন্ন পদার্থের অণুগুলির মানে আসঞ্জন বলের প্রভাবে সৃষ্টি হয়। ঘর্ষণ বল সবসময় কি, দুটো ভিন্ন পদার্থ, দেখো একটা গাড়ির মানে ওই বস্তু, আর এটা একটা তল, দুটো ভিন্ন পদার্থ, এই জন্য বলা হচ্ছে কি আসঞ্জন বলের প্রভাবে সৃষ্টি হয়। আর সান্দ্রতা কি, অণুগুলির সংশক্তি বলের জন্য সৃষ্টি হয়। মানে সান্দ্রতা বল কার মধ্যে কাজ করে? কোনো প্রবাহের মধ্যে, মানে তরলের মধ্যে, একই পদার্থ, এই জন্য বলা হচ্ছে অণুগুলি সংশক্তি বলের জন্য সৃষ্টি হয়। বলছে ঘর্ষণ ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, জানি আমরা এটা প্রথম থেকে, এই থেকে জানছি। সান্দ্রতা স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, পড়িয়েছি এটা। বলছে দুটি ভিন্ন তলের সংস্পর্শে ক্রিয়ারত লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে না, করে কে? ঘর্ষণ। আর দুটি ভিন্ন তলের সংস্পর্শে ক্রিয়ারত লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে না, কে? সান্দ্রতা। ব্যাস, ক্লিয়ার?